কলকাতা, আমার তোমার নিজের শহর কলকাতা। আমার মতে পুরনো কলকাতায় ঘোরা আর পুরনো কলকাতাকে নিজের করে চেনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই শহরে এমন বহু জায়গা রয়েছে যেগুলো অনেকের কাছেই অজানা। আজ তাই কলকাতার বুকে হাঁটবো সময়ের বিপরীতে, আর তোমাদের নিয়ে যাব এক অচেনা পুরনো কলকাতায়। সুপ্রভাত, সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। এখন আছি কলকাতার 300 বছরেরও বেশি পুরনো কুমারটুলি ঘাটে। আর এই ব্লগটা গঙ্গা নদীর পাড় থেকে শুরু করছি, কারণ কলকাতা যদি শহরের রানী হয়ে থাকে তাহলে তার মাথার মুকুট কিন্তু এই গঙ্গা নদী। যদিও এই জলধারা মূল গঙ্গা থেকে বিভক্ত হয়ে হুগলি নদী নামে কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে। আজকের এই ব্লগটায় পুরনো কলকাতার বেশ কিছু জায়গা ঘুরে দেখব, আর কলকাতাকে চেনার চেষ্টা করব একটু অন্যভাবে। আর সাথে থাকবে 115 বছরেরও বেশি পুরনো পাইস হোটেলে মধ্যাহ্নভোজ সারার অভিজ্ঞতা। এখন যাচ্ছি 1716 সালে হাটখোলা দত্ত পরিবারের দ্বারা নির্মিত এক মহাদেবের মন্দিরে, যার নাম শ্রী দুর্গেশ্বর মহাদেব মন্দির। তবে পথে যাওয়ার আগে পড়লো এই রাস্তাটার নাম দত্তপাড়া লেন। আর এই দত্তপাড়া লেন আমার কাছে একটু নস্টালজিক, কারণ এই দত্তপাড়া লেনেই আমার ঠাকুরদা প্রথম তার জীবন শুরু করে। আর আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার এই ইউটিউবের জার্নিটা নতুন করে শুরু করছি তখনও এই রাস্তার ওপরেই ব্লগ বানিয়ে। নিমতলা মহাশ্মশানকে পেছনে ফেলে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম দুর্গেশ্বর মহাদেবের মন্দিরে। এই মন্দিরের মাথায় রয়েছে এক প্রকাণ্ড গাছ, আর তার শিকড়গুলো এমনভাবে ঝুলছে দেখে মনে হচ্ছে এ যেন স্বয়ং মহাদেবেরই জটা। নমঃ শিবায়। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। প্রাচীন এই আটচালার মন্দিরের বয়স এখন প্রায় 309 বছর। আর এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তার উচ্চতা 10 ফুট। তোমরা এই মন্দিরে আসলে একটা অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবে, তা নিঃসন্দেহে বলতে পারি। শ্রী দুর্গেশ্বর মহাদেব টেম্পল থেকে বেরিয়ে এখন নিমতলা ঘাটের পাশে একটা চায়ের দোকানে এসেছি চা খেতে। নিমতলা ঘাটের ঠিক পাশেই এই চায়ের দোকানের নাম বাবা ভূতনাথ টি। সকাল সকাল গঙ্গার ধারে মাটির পাত্রে চা খাওয়ার মজাটা কিন্তু আলাদাই। চায়ের পর এবার চলো প্রাতরাশ মানে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমি এখন আছি শ্যামবাজার 5 মাথার মোড়ে। হ্যাঁ, লিটারালি আমি এখন শ্যামবাজার 5 মাথার মোড়ে।
এখন যাব 105 বছর পুরনো এক ইংলিশ ব্রেকফাস্টের দোকানে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থিত এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টটি স্থাপিত হয় 1920 সালে। এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ দেখে মনে হচ্ছে সময় যেন এখানে পুরনো কলকাতাতেই থেমে রয়েছে। এখন যিনি এই দোকান চালাচ্ছেন ওনার নাম শুভাশিস বসাক। উনি গত 39 বছর ধরে এই রেস্টুরেন্টের সাথে যুক্ত। এবার চলো ওনার মুখ থেকেই শুনে নি এই রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু তথ্য আর ইতিহাস। নমস্কার, আমার নাম শুভাশিস বসাক। আমার দোকান এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। এটি স্থাপিত হয়েছিল 1920 সালে আমার স্বর্গীয় ঠাকুরদার কাকা লালবাড়ি বসাকের হাত ধরে। তারপরে আমার স্বর্গীয় ঠাকুরদা স্বর্গীয় জওহরলাল বসাক, তারপরে আমার বাবা স্বর্গীয় মধুসূদন বসাক এবং আমার নাম হচ্ছে শুভাশিস বসাক। আমি এই প্রতিষ্ঠানটি চালাচ্ছি। এই প্রতিষ্ঠানে এখন বয়স হয়ে গেল মোটামুটি 105 বছর। বিগত 105 বছর ধরে প্রতিষ্ঠানটি চলছে, খুব সুনামের সঙ্গে চলছে এবং খুব অল্প পয়সায় যেটা ছিল, খুব অল্প পয়সায় লোকের কাছে খাবার দাবার তুলে দেওয়ার যে চিন্তা ভাবনা ছিল, সেইটা নিয়ে যেটা চালু হয়েছিল এই প্রয়াসটি, সেটা এখন আমি চালিয়ে যেতে পারছি। জানি না কতদিন পারবো, তো যাই হোক। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ইতিহাস আর কি। কম পয়সায় খাবার খাওয়ানোর যে প্রয়াস এখনও জারি রয়েছে তা ওনাদের এই প্রাইস লিস্টটাতেই দৃশ্যমান। একদম ছোট্ট একটি কিচেন, যেখানে খাদ্য তালিকাও সীমিত, আর সেই সীমিত তালিকা থেকেই অর্ডার করেছিলাম ডাবল এগ পোচ আর ব্রেড টোস্ট। ব্রেকফাস্ট সেরে একটু আটকে পড়েছিলাম বৃষ্টির জন্য, এখনও বৃষ্টি পড়ছে। আমি এখন যে রাস্তাটার উপর দিয়ে হাঁটছি সেই রাস্তাটার নাম রাজা রাজেন্দ্র মল্লিক স্ট্রিট। আর এই রাস্তাটা যার নামে নামাঙ্কিত তারই অসাধারণ এক স্থাপত্যে এখন আমি যাব। এই রাজেন্দ্র মল্লিক স্ট্রিট গিয়ে পড়েছে মুক্তারামবাবু স্ট্রিটে, আর তারই পাশে অবস্থিত এই মার্ভেলাস মার্বেল প্যালেস। (1835 সালে মাত্র 16 বছর বয়সে রাজা রাজেন্দ্র মল্লিক এই মার্বেল প্যালেসটির স্থাপন কার্যের সূচনা করেন। তবে প্যালেসটি স্থাপনের সম্পূর্ণ কাজ শেষ হয় 1840 সালে। মোট 126 রকমের মার্বেল দিয়ে নির্মিত এই মার্বেল প্যালেস। এবার চলো এই প্যালেসের অন্দরে একটু ঘুরে আসা যাক। প্যালেসের অন্দরে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের অসাধারণ সব শিল্পকর্ম। ঠিক মাঝে রয়েছে এই ঠাকুর দালান, যেখানে এখনো কিন্তু পুজো হয়। এই দালানের পাশ দিয়ে রয়েছে কিছু এক্সোটিক পাখি। রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা স্থাপিত এই প্যালেসেই রয়েছে কলকাতা তথা ভারতবর্ষের প্রথম প্রাইভেট চিড়িয়াখানা। রাজা রাজেন্দ্র মল্লিক তার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই চিড়িয়াখানার নাম রাখেন নীলমণি নিকেতন। পরবর্তীতে 1876 সালে আলিপুর চিড়িয়াখানা যখন নির্মাণ হয়, সেই সময় রাজা রাজেন্দ্র মল্লিক সেখানে বহু পশু পাখি দান করেন তার এই নিজের প্রাইভেট চিড়িয়াখানা থেকে। সেই পশু পাখিগুলোকে রাখা হয় আলিপুর চিড়িয়াখানায় একটি আলাদা বিভাগে, যার নাম রাখা হয় মল্লিক হাউস। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি দিনগুলোয় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মার্বেল প্যালেস। তোমরা যারা এই মার্বেল প্যালেসে আসবে তারা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে রেখো তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড, সেটা ছাড়া কিন্তু এখানে প্রবেশ নিষেধ।
আর তোমাদের এই মার্বেল প্যালেস কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আছি বউবাজার মোড়ে। এই বউবাজার মোড় থেকে এখন যাব 100 বছরেরও বেশি পুরনো শরবতের দোকানে। বউবাজার মোড় থেকে কলেজ স্কোয়ার যাওয়ার জন্য চেপে বসলাম এক হাতে টানা রিকশায়। জীবনে এই দ্বিতীয়বার আমি টানা রিকশায় চড়ছি। এর আগে চড়েছিলাম আমার বাবার সাথে অনেক ছোটোবেলায়। 1919 সালে কলকাতায় প্রথম চালু হয় এই হাতে টানা রিকশা, যা পুরনো কলকাতার ঐতিহ্যকে এখনও বহন করে চলেছে। তোমরা যারা এখনও এই রিকশায় চড়োনি তারা একবার চড়ে দেখো, একটা আলাদা নস্টালজিক ফিলিং হবে তোমাদের। চলে এসেছি কলেজ স্কোয়ারের কাছে অবস্থিত হেরিটেজ তকমা পাওয়া এই শরবতের দোকান প্যারামাউন্টে। এই দোকান কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে, কারণ এই দোকানের প্রতিষ্ঠাতা নিহার রঞ্জন মজুমদারের নজরদারিতেই দোকানের ভেতর চলত স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক, যেখানে ঠিক করা হতো ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ। আর সেই বৈঠকগুলোয় প্রায়ই উপস্থিত থাকতেন ইতিহাসের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রথমে কিন্তু এই দোকানের নাম ছিল প্যারাডাইস। 1934 সালে তৎকালীন ইংরেজ সরকার এই দোকানকে সন্দেহজনক তকমা লাগিয়ে দোকানটি বন্ধ করে দেয়। তবে তার কিছু মাস পর মজুমদারবাবুর অদম্য জেদের কাছে হার মানতে বাধ্য হয় ইংরেজ সরকার। আবারও খোলা হয় এই দোকান, এবার নাম বদলে রাখা হয় প্যারামাউন্ট। এখানে মোট 32 রকমের শরবত পাওয়া যায়, তবে এখানকার সবথেকে জনপ্রিয় শরবতটি হলো ডাব শরবত। আজ ডাব শরবত শেষ হয়ে যাওয়ায় অর্ডার করেছিলাম প্যাশন ফ্রুট আর ম্যাঙ্গো ম্যানিয়া। এবার পালা মধ্যাহ্নভোজের, তাই মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছি কালীঘাট মেট্রো স্টেশনের খুব কাছে রাসবিহারী অ্যাভিনিউর পাশে অবস্থিত এক 110 বছর পুরনো পাইস হোটেলে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে লেক মার্কেটের দিকে যেতে ডান দিকে পড়বে এই পাইস হোটেল, যার নাম হোটেল তরুণ নিকেতন। হোটেলে ঢুকে রিসেপশন পেরিয়ে সোজা টেবিলে গিয়ে বসে খাবার অর্ডার করতে ডাক দিলাম, ও দাদা। ডাক শুনতেই দাদা এসে হাজির। মেনুতে কি কি আছে জিজ্ঞেস করায় দাদা বলা শুরু করলো, মুগ ডাল আছে, আম ডাল আছে, আলু ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, পাট শাকের বড়া আছে, কুমড়ো ফুলের বড়া আছে, সবজি আছে, আলু পটল আছে, ফুলকপি আছে, কচু পাতা চিংড়ি আছে, কচু শাক ইলিশের মাথা আছে, কাঁটা চচ্চড়ি আছে। এবার মাছ অনেক রকম আছে, রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কমপ্লেট, পাবদা, ট্যাংরা, আর বোয়াল, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, ভেটকি বাটার ফ্রাই, তপসে ফ্রাই। এতগুলো খাবারের নাম একসাথে শুনে ঘাবড়ে গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম, মাটন হবে? দাদা ঘাড় নেড়ে চলে গেল। পরে এসে দিয়ে গেল কলাপাতা, নুন, লেবু আর লঙ্কা। তবে শুধুই মাটন কিন্তু অর্ডার করিনি, করেছি আরও অনেক কিছু। কিন্তু তোমরা আবার আমায় ভুল ভেবো না, এত কিছু আমি একা খাইনি। এখানে আমার এক বন্ধুরও ভাগ রয়েছে, যে বন্ধু সকাল থেকে আমায় সাহায্য করে চলেছে এই ভিডিওটা বানাতে। খাবার সব চলে এসেছে, এবার আমি মধ্যাহ্নভোজ সারি আর তোমাদেরকে
এই পাইস হোটেলের কনসেপ্ট নিয়ে কিছু তথ্য শেয়ার করে দিচ্ছি। এই হোটেলটি স্থাপিত হয় 1915 সালে। সেই থেকে 110 বছর ধরে সুনামের সাথে চলছে এই পাইস হোটেল। পাইস কথাটি এসেছে পয়সা থেকে। তখনকার দিনে মূলত পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের কাছে কম দামে ঘরের মতন বাঙালি খাবার তুলে দেওয়াই ছিল পাইস হোটেলগুলির প্রচেষ্টা। এই হোটেলগুলোয় খুবই কম পয়সায় মিলত পেট ভর্তি খাবার, তাই এই ধরনের হোটেলগুলোকে বলা হতো পাইস হোটেল। পাইস হোটেলগুলোয় খাবারের দাম নির্ধারণ করা হতো সেই দিনকার বাজার দর অনুযায়ী, কারণ বাজার করা হতো দিনের দিন মানুষকে টাটকা খাবার খাওয়ানোর উদ্দেশ্যে। আর হোটেল তরুণ নিকেতন পাইস হোটেলগুলোর মধ্যে অন্যতম। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওতে আমি যে যে জায়গাগুলো তোমাদের দেখিয়েছি সেই প্রতিটি জায়গার লোকেশনের লিংক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, এই ভিডিওতে আমি যে শরবতের দোকান, হোটেল বা রেস্টুরেন্টে গেছি সেই সব জায়গাগুলোর খাবারের মান নিয়ে কিন্তু এই ভিডিওটি ছিল না। এই ভিডিওটি ছিল সেই সব জায়গাগুলোর ইতিহাস এবং প্রাচীনত্ব নিয়ে। এবার তাহলে তোমাদের অনুমতি নিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসব। এখনকার মতো তাহলে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।